সেই সময় বলছিলেন যে 15টা লাইফ বীমা কোম্পানির ঝুঁকিতে, এবং পরবর্তীতে প্রশ্ন উত্তরে আপনি বলেছেন যে 17টা কোম্পানি। তার মানে কি 15টা লাইফ এবং 17টা নন লাইফ কোম্পানি উচ্চ ঝুঁকিতে? 17টা নন লাইফ। এই যে উচ্চ ঝুঁকিটা আপনারা কিসের ভিত্তিতে মূল্যায়ন করলেন? আমরা কিছু ক্রাইটেরিয়া ধরে আমরা এটা অ্যাসেস করেছি। এটা ওই বীমা পরিশোধ, তারপরে গভর্নেন্স ইস্যু, কমপ্লায়েন্স, এই বিভিন্ন ক্রাইটেরিয়া ধরে নির্ধারণ করেছি। আমার নাম সুশান্ত সিনহা। আমি এই যে কথাগুলো আস্থা বাড়ানোর যে কথা, আপনি পঞ্চম কমিশনের চেয়ারম্যান, যার কাছ থেকে আমি এই কথাগুলো শুনছি। মানে গেল 5টা কমিশনের সবাই কিন্তু ওই একই কথা বলেছে যে বীমা খাতের উপরে আস্থাটা বাড়াতে হবে। কেন আস্থাটা বাড়ানো গেল না, সে দায়টা যেমন বীমা কোম্পানির আছে, একই সাথে আইডিআর যে 14 বছর হলো প্রতিষ্ঠিত হয়েছে তাদের দিকেও বোধহয় একটু লুক আপটা করা উচিত। কারণ আপনারাই দায়িত্বে ছিলেন বা আপনার পূর্বসূরীরা ছিলেন। এর মধ্যে বড় একটা অংশ ছিল যে জনবল নাই বলে আমরা যে কথা বলছি, সেই জনবল যেখান থেকে অনুমোদন হয়, অর্থ মন্ত্রণালয়ের প্রাক্তন 2জন সচিব তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। আপনি অর্থ মন্ত্রণালয়ে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন। ফলে এত বড় একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে কেন অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ হওয়ার পরেও আপনারা লোকবল এতদিনে নিয়োগ করতে পারলেন না, সেটি আসলে আমার কাছে বড় আস্থাহীনতার বড় জায়গা। একটা বিষয় আপনি বলেছেন যে এবার আপনি 1 টাকা যেটা নবায়ন ফি আছে প্রতি হাজারে, সেটা 5 টাকা করে 5 গুণ বাড়ানোর কথা বলছেন, যেহেতু আইডিআর এর আই ইনকামের কথাটা আপনি বলছেন। কিন্তু আপনাদেরই ডেটা বলছে যে এই 14 বছরে 293 কোটি টাকা বীমা খাত থেকে আপনারা পেয়েছেন। এর মধ্যে 217 কোটি টাকা দিয়েছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, যেগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলছেন, যেগুলোর মধ্যে 15টা প্রায় মৃতপ্রায় হওয়ার মতো অবস্থা। তার কাছ থেকেও কিন্তু আপনি এই টাকাগুলো নিচ্ছেন। তাহলে 1 টাকা করে নিয়ে যদি 293 কোটি টাকা হয় 14 বছরে, এখন আপনি যদি 5 টাকা করেন, এটা তো আরো বাড়বে। যেমন 23 সালে আপনারা আদায় করেছেন ফি থেকে 20,93,00,000 টাকা, সুদ থেকে আপনাদের যে অ্যাসেট বা ব্যাংকে টাকা আছে সেখান থেকে পেয়েছেন 9 কোটি টাকা, জরিমানা করে পেয়েছেন 2 কোটি টাকা, সব মিলে আপনারা 32 কোটি টাকা আদায় করেছেন। এই প্রতিবাজারে আস্থাহীনতা থাকার পরেও কোম্পানিগুলো থেকে আদায় করেছেন। বিপরীতে আপনাদের খরচ হয়েছে মাত্র 12 কোটি টাকা। 20 কোটি টাকা কিন্তু আপনার তহবিলে আছে। আমি একটা সম্প্রতি রিপোর্ট করেছি যে গেল 14 বছরে আপনাদের প্রায় 75 কোটি টাকা তহবিলে আছে। তাহলে তারপরেও আপনারা কিভাবে নতুন করে এই বীমা কোম্পানিগুলো উপরে এই নবায়ন ফিটা 5 টাকা করছেন, সেই যৌক্তিকতাটা নিয়ে আমার একটা প্রশ্ন। 1 টাকার জায়গায় 5 টাকা কেন করা হলো, এটা তো আমি একটা বলেছি যে এটা এক সময় হয়তো 3.5 টাকা ছিল। আমাদের যে সেভিংস এর কথা বলছেন সেগুলো মূলত আগের সেভিংস, বর্তমানে আমরা সমানে আছি। আর হলো আমাদের কাছ থেকে তো সবাই সেবা চান। আমার সেবা দিতে গেলে আমার সক্ষমতা বাড়াতে হবে। আমার সক্ষমতা না বাড়লে তো আমি সেবা দিতে পারবো না। আমার সক্ষমতা বাড়াতে গেলে আমার এবং শুধু আমার সক্ষমতা না, আমার সেক্টরের জন্য যে কাজগুলো করার দরকার, এই কাজগুলো করতে গেলে এই টাকা দিয়ে এটা হবে না। আমি তো হিসাব দিয়েছি যে আমার খরচ 4 গুণ বেড়ে যাবে আমরা যে কাজগুলো করতে যাচ্ছি। যেমন আইএমএস এর ফি যদি আমি দিতে যাই, তাহলে আমার খরচ ডাবল হয়ে যাবে। তারপর এই যে বিভিন্ন যে প্রশিক্ষণের যে সক্ষমতা বাড়ানোর জন্য এগুলোর ব্যয় দিতে গেলে এগুলো তো আমার খরচ বাড়বে। তারপরে আমার জনবল, আমি তো মাত্র 500 জনকে হিসাব করেছি। এখানে কে যেন বললেন যে 5000 হওয়া দরকার। তো 5000 হওয়া মানে হলো তো আমার এই ফি তো 5 টাকায় হবে না, 50 টাকা করতে হবে। তো কিন্তু আমরা অত রেডিক্যাল চিন্তা করছি না। আমরা মোটামুটি ভাবে মানে টলারেবল লেভেলে থাকার চেষ্টা করছি। তো সেই বিবেচনায় আমরা এটা প্রস্তাব করেছি। তো এখন এগুলো সবই প্রস্তাব। আমরা এখন আমাদের অংশীজনদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এখানে এই ফিটা নির্ধারিত হবে। তবে আমরা যদি না বাড়াই তাহলে আমাদের সেবা বাড়ানো সম্ভব হবে না। তাহলে একই অবস্থায় থাকবে। আমি যে বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে যে রিপোর্ট রিটার্ন সংগ্রহ করি, এই রিপোর্ট রিটার্ন আমাকে তো পর্যালোচনা করতে হবে। এই পর্যালোচনা করতে গেলে, ফলো আপ করতে গেলে
বা আমার প্রচুর জনবলের দরকার। তো আমি যে ডিজিটাল সিস্টেমে যাচ্ছি, সেই ডিজিটাল সিস্টেম মেনটেন করার জন্যও আমার 41 জন লাগবে বলে আমাদের আইটি কনসালটেন্ট প্রস্তাব দিয়েছে। যে ওই ডাটা সেন্টারের ভাড়া বাবদই আমার বছরে 65 লাখ টাকা অতিরিক্ত খরচ হবে আগামী বছর থেকে। মাসে 65 লাখ টাকা আমার এই সামনের বছর থেকে বিএসডিবি প্রজেক্ট শেষ হয়ে গেলে আমাকে মাসে 65 লাখ টাকা শুধু ডাটা সেন্টারের ভাড়া হিসাবে দিতে হবে। তো এগুলোর তো সবই অতিরিক্ত ব্যয়। এই অতিরিক্ত ব্যয় আমি কোত্থেকে দিব যদি আমার আয় যদি না বাড়ে? তো সেই কারণেই আমরা এই প্রস্তাব করেছি। আবু বকর সিদ্দিক মেম্বার নন লাইফ, মানে তার যে বিষয় নিয়ে কথা বলেছেন সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমি যত জানি সড়ক পরিবহন আইনটা ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়ে গেছে, সংশোধনটা যেটা 2017 সালে বিমা দিবসে আইন যেভাবে হয় বাংলাদেশে, 17 সালে বিমা দিবসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বললো যে এগুলি বিমার দাবি টাবি পাওয়া যায় না, রাখা দরকার কি, আইন চেঞ্জ হয়ে গেল 2018 সালে সড়ক পরিবহন আইন। 2023 সালের বিমা দিবসে উনি বললেন যে রাস্তায় গাড়ি চলে এতে বিমা নাই। পরের দিন থেকেই কাজকর্ম শুরু করলো এফআইডি, এবং এফআইডি এবং সড়ক পরিবহন বিভাগ মিলে এটা ধাপে ধাপে নিয়ে শেষ পর্যন্ত ক্যাবিনেট পর্যন্ত অ্যাপ্রুভ হয়েছে গত আমলেই। এখন জাস্ট আরেকটা ধাপ, এখন অ্যাপ্রুভ যেহেতু হওয়া আছে সেটা অল্প একটু কাজ করলে অধ্যাদেশ কিন্তু হতে পারে। নতুন করে এটা চেয়ারম্যান আবার কি বৈঠক হয়ে গেলেন আমি জানি না, তবে এটা কিন্তু কাজ হওয়া আছে একেবারে। তো যাত্রীদের জীবন বিমাকৃত, এটা মানে আমাদের ছোটবেলায় যেমন দেখেছি, আপনাদের ছোটবেলায় আরো বেশি করে দেখেছেন। এটা খুবই কঠিন কাজ না, এটা সম্ভব। এটা জাস্ট মানে পলিসি সিদ্ধান্তের বিষয়। আর স্বাস্থ্য বীমা নিয়ে বাংলাদেশে আসলে খুব বেশি কাজ এখনো হচ্ছে না, অথচ মানে এইটাও আমার কাছে মনে হয় যে পলিসি সিদ্ধান্তের বিষয়। যেমন আমরা যে মোবাইলে ফ্লেক্সি করি, আমি একটা আইডিয়া দিচ্ছি, ফ্লেক্সি করি 100 টাকা ফ্লেক্সি করলাম, ওখান থেকে একটা অংশ কর কেটে নেয়, ভ্যাট কেটে নেয়। আর এখান থেকে আমি 100 টাকা থেকে যদি, এখন অবশ্য ফ্লেক্সিটা অন্যভাবে চলে যাচ্ছে, যেমন এখন বিকাশের মাধ্যমে করে, রকেটের মাধ্যমে, মানে নিজের টাকায় মানে ফ্লেক্সি করে নেয়। সেটা করতে হয় কথা বলার জন্য, যেমন ইন্টারনেটের অংশের জন্য। তো সেটা থেকে আমি 100 টাকা থেকে 5 টাকা বা 10 টাকা আমি যদি বিকাশ বা রকেট এদের সঙ্গে, বিমা কোম্পানির সঙ্গে এরকম দ্বিপক্ষীয় ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে গ্রাহক সহ যদি এমন একটা অপশন করা যায়, হ্যাঁ আমার 100 টাকা থেকে 5 টাকা যাবে বিমা কোম্পানি আমার স্বাস্থ্য বিমার প্রিমিয়াম, একটা আইডিয়া দিলাম আর কি। এটা নিয়ে কিন্তু কাজ করার সুযোগ আছে। রেলিভেন্ট সেক্টরে ঢাকা ইউনিভার্সিটির স্বাস্থ্য ইনস্টিটিউট আছে, ওনাদের সৈয়দ আব্দুল হামিদ নামের একজন অধ্যাপক আছেন, তিনি এটা নিয়ে, তার একটা গবেষণা আছে, আপনারা চাইলে ভেবে দেখতে পারেন। আর আস্থার যে বিষয়টা, আস্থা, একজন গ্রাহক যখন তার প্রিমিয়াম পলিসি মেচিউর হয়ে গেছে, টাকা পান না, এবং সেইটা দেন দরবার শেষ পর্যন্ত করতে করতে যখন ইদ্রার কাছে আসেন, সেখানেও যদি বিচার না পান, তাহলে কিন্তু তার আস্থায় চির ধরেই, এবং সেই চির কিন্তু সারা দেশে পরে ছাপিয়ে যায়। তো সেটা আস্থা ইদ্রার কাছে এসে যাতে বিচারটা পাই, সেই ব্যবস্থাটা তৈরি করতে হবে। থ্যাংক ইউ। মোটর বিমা এবং স্বাস্থ্য বিমা দুটোর কথা বলেছেন। মোটর বিমাটা আসলে এটা সড়ক পরিবহন আইনের দ্বারা, এটা আমাদের হাতে নেই মোটর বিমা। এটা অর্থ মন্ত্রণালয়ের হাতেও না, এটা আইনটা হলো গিয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের। সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে সড়ক পরিবহন আইন 2018 করে তাদের দুটো ধারা আছে, 60-1 এবং 60-2। 60-1-এ 60 ধারার 1 উপধারা দিয়ে যাত্রী বিমাটাকে অপশনাল করে দেওয়া হয়েছে, যে কেউ ইচ্ছা করলে করতে পারবে, না করলে নাই। তো কম্প্রিহেন্সিভ তো নাই, যাত্রী বিমাকে অপশনাল করে দেওয়া হয়েছে। তো অপশনাল করে দেওয়ার ফলে এটা আর কেউ কিনছে না। আর দ্বিতীয়ত হলো মোটর গাড়ির যে বিমাটা, মোটর গাড়ির বিমাটা বাধ্যতামূলক করা হয়েছে 60-2-এ, কিন্তু এটার এগেনস্টে কোনো ফাইন রাখেনি, কোনো জরিমানা নাই। যেহেতু জরিমানা না থাকার কারণে পুলিশ এটা এনফোর্স করতে পারে না। আর যেহেতু পুলিশ এটা এনফোর্স করে না, অতএব গাড়ির বিমাও কেউ করছে না, না করলে কোনো অসুবিধা নাই, কারণ এটার জন্য কোনো জরিমানার বিধান নাই। তো
এ কারণে সড়ক পরিবহন আইন সংশোধন করে ওই গাড়ির যে বীমা সেটার এগেনস্টে জরিমানার অন্তর্ভুক্ত করতে হবে, সেটা আমরা প্রস্তাবও পাঠিয়েছি। সেটার জন্যই আমরা দরবার করছি, এবং যাত্রী বীমাকে বাধ্যতামূলক করা। বাধ্যতামূলক না করলে এগুলো হবে না। তবে সড়ক পরিবহন সেক্টরের বক্তব্য হলো যে তারা আর্থিক সহায়তা তহবিল তৈরি করেছে, আর্থিক সহায়তা তহবিল থেকে সহায়তা দেওয়া হচ্ছে। তো কিন্তু আমরা তথ্য উপাত্ত দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আর্থিক সহায়তা তহবিল থেকে যে বেনিফিট পাচ্ছে সেটা বীমা যখন ছিল তার থেকে বেশি পাচ্ছে না, কমই পাচ্ছে। তো এখন সেই হিসাবে বীমা ফিরে আসা প্রয়োজন। আমরা সেই যুক্তিতে সড়ক পরিবহন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে যাচ্ছি যে এটাকে পুনঃপ্রবর্তন কিভাবে করা যায়। আর ওই হেলথ ইন্স্যুরেন্স এখানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর আগ্রহ কম হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে। গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে আগ্রহ কম। এখানে তাদের বক্তব্য হলো যে মোরাল হ্যাজার্ডস অত্যন্ত বেশি। মোরাল হ্যাজার্ডস অত্যন্ত বেশি হওয়ার কারণে এটা লাভজনক না হয়ে ওই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো এ কারণে বীমা প্রতিষ্ঠানগুলোর এখানে আগ্রহ তুলনামূলকভাবে কম। এখন গ্রুপ ইন্স্যুরেন্সে তারা আগ্রহী। তারপরেও কিভাবে এটাকে প্রসার করা যায়, স্বাস্থ্য বীমা চালু করা যায়, সেটার জন্য আমরা আমাদের বীমাকারীদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি যে আমরা এটাকে চালু করতে পারি কিনা।